মানসিকভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে সিজনে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজ কতদিন চলে গেল জলের মগ্ন জলের অবস্থাতে আমরা জল কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ ক্যাম্প প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিম্যাল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিম্যাল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা অ্যানিমাল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিশ্বপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে দুই ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান।
ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে, তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, এটা তো বাইরে করে বাতি। যেটা তো বাইর গরুর বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কি মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন দেবার এখান থেকে বেশি দূর নাই। না, বেশি বাজারও পচিয়েছে, বেশি বাজারও পচিয়েছে, ওয়াটার সাপ্লাই পচিয়েছে। যে মারা গেছে তার নাম কি তো? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগোল। কালকে কি তার শ্বশুরবাড়িতে আইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইর গেছে, আলুর মেশিন এটা সারাদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে এতে টেকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুরবাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে এই যে তুমি আর তেল আনা দিয়া না আমি আনবো। বুঝি শ্বশুরবাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগে আইছে? এইখানে তো থাকেও, আচ্ছা। তার খোলা একটা আছে, হ্যাঁ। এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিনা ঝগড়া ঝগড়া হয়েছে, তো আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে তারে ফোন করে এখানে লাগাচ্ছিল। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত রায়। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা আমরা বিষ্ণুপুর যাই। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো আমরা কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে, জাস্ট আমরা শুরু করছি। এখান থেকে আমরা যাবো
দামসরা থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা দিয়ে আমরা পরিদর্শন করি। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এবং গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবর ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকী ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা
আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য? সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পিছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও খুব চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, কিন্তু আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম,
কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সবকিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়নি? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে
সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল, সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তোবা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তা অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটি, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকি দেন নাম নাম আর কি ওর বাড়িতে ননিডি না ভাই চন্দন নাম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেচতা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নাম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছি। পুলিশ টুলিশ কি চন্দন নামের কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নামের বাড়িতে আপনার আসেনি? মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নামের বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নামই করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি? চন্দন যে হ্যাঁ, তুমি কি সবসময় নিতে না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লোকই দেয় মানে? তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি? না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও, তুমি কি আগেও নিছো?
মাঝে মধ্যে আইয়া নিছি। জিনিসটিকে খাওয়ানোর লেগে নিতেছ না বেসনের লেগে? আমি খাওয়ানোর লেগে নিই। কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছলা জানি? চন্দন। চন্দন জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো? জিনিসটি মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তার না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাইতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো, ফ্লাডার মোবাইল দিয়ে ফেলাইছে। হ্যাঁ আবারও বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত
জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জল মগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয় এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে যে রোগগুলো এনিম্যাল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিম্যাল শরীরে হয়, যেটা জরুরি ডিজিজ বলে, এই যদি না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসার শুরু করে যারা ইনভলভ হয়েছে সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে, এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিম্যাল থেকে এই রোগগুলো টার্গেট করা যায়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান।
ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, যেটা তো বাইরে করে বাতি, যেটা তো বাইর গরুর বাতিজা। কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও 25 বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তো? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলুর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে এতে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়ে বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লেগে আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা রাখা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া বিষয় আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগাচ্ছিল। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আপনার? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা দিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। কিছুক্ষণ আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছে? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম, যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়নি? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারণ নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরব। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখব। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকি দেন নম নাম এন্ডা আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেস্তা? খাইতাম খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
চন্দন যে হ্যাঁ তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লোকই দেয়, মানে তাই কেডা দেয়, মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি, না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো? জিনিসটি কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি, মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো। এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না, মানে 2-3 মাস ধরে তুমি তারা বাইতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নমজে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের এনো না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো, ফ্লাটা মোবাইল দিয়ে ফেলাইছে। হ্যাঁ আবারও বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হচ্ছে, জরুরি ডিজিজ বলে, এই যদি না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে, এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে শরীরে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, এটা তো বাইরে বাতি, যেটা তো বাইর করার বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতা লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পশ্চিম সাইড, বাজারও পশ্চিম সাইড, ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। যে মারা গেছে তার নাম কি? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? তো সকালে আমি দেখছি বাইরে গেছে, আলু মেশিন এটা রাত চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে হালকে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়া না বুঝি শ্বশুর বাড়িতে হালকে আইছে টাকা লইয়া কিতা লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, খোলার একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে বা তাদের কি সুবিধা অসুবিধা, তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আপনার? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়েই আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসাভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথায়, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে সে ছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে। সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নাম কেন আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নুনিডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতাম, খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নাম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নামের কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নামের ভিতরে আপনার আসেনি মনে করো? আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নামের বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করে নেই? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নামই করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে? এটির 1000 টাকা রাখছে না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এটি যে নেশার জিনিসটি?
আর চন্দন যে এবারটা থেকে আনছি হ্যাঁ চন্দন তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? আমি মাঝে মধ্যে আই মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? তারা বাড়ির লোক হইলে বাড়ির লোকই দেয়, মানে তাই কেডা দেয়, মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি, না তাই নিজেই দেয়? তাই নিজেই দেয়। নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো মাঝে মধ্যে আইয়া নিছি। জিনিসটিকে খাওয়ানোর লিগে নিতেছো না বেসনের লিগে? আমি খাওয়ানোর লেগে নি কত করে একটা জিনিস? 70 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন চন্দন। চন্দন টাইটেল দেন নাম জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি, মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো। এর আগের থেকে ব্যস্ত আছে তারা, না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না, মানে 2-3 মাস ধরে তুমি তারা বৃত্তি নিতেছো, অন্য করবে তিনি না তো? না না আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না। লোকনাথের এনো না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো ফ্লাটা মোবাইল দিয়ে ফেলাইছে। হ্যাঁ আবারও বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, যেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসার শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা তো কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে, এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বলা, যেটা তো বাইরে করে যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কোনো ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না এটা সে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পশ্চিম বাজারও পশ্চিম ওয়াটার সাপ্লাই পশ্চিম। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলুর মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বলল যে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে যে তুমি আর তেল না দিয়া না বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা একটা আছে, এখানে হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিটা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করি এখানে লাগা। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা হলো বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলা ফ্রুমক। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে ডাইরেকশন। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে, বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে। আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে। এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না। আমরা মানে 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কাঠবাড়ি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে সে ছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটি, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকি দেন নম নাম কেন আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নমের কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নমই করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
আর চন্দন যে কো এই বেটা থেকে জানছি হ্যাঁ চন্দন তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু আমি মাঝে মধ্যে আই মাঝে মধ্যে নাও কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে তারা বাড়ির লোক হইলে বাড়ির লোকই দেয় মানে তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি না তাই নিজেই দেয় তাই নিজেই দে নিজেই দেয় ও তুমি কি আগেও নিছো মাঝে মধ্যে আইয়া নিছি জিনিসটিকে খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে আমি খাওয়ানোর লেগে নি কত করে একটা জিনিস 70 70 টাকা করে একটা জিনিস নামটা কি তা কইছিলা জানি চন্দন 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 টাইটেল দেন নাম জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে আমি 2-3 মাস ধরে আইতাছি 2-3 মাস ধরে নিতেছো এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে এটা কইতে পারি না এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বিত্তি নিতেছো অন্য করবে তিন না তো না না আচ্ছা ঠিক আছে বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত্য না জিনিসটা কই জিনিসটা জানি দেই না জিনিসটা দাও না আচ্ছা তোমার বাড়িটা কোন না বাড়ি শর্মার লোক না তারি না লোকনাথের এনো না এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে আমি চিনি না না বাইকটা তো বাড়িছে দেখছো তো ফ্লাডার মল দিয়ে ফেলাইছে হ্যাঁ হ্যাঁ আবারও বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনো খানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নম্বরে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিম্যাল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিম্যাল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে, কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে ছোটো যেতে পারে বা এনিম্যাল থেকে এই রোগগুলো টার্গেট করা যায়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল ৩টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর ১ নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7টা 15 মিনিট নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার ভাতিজা, যেটা তো বাইরে করে যেটা তো বাইর করার বাতিজা। কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, এটা সে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও 25 বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তো? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে, আলুর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো গিয়ে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়ে বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগলো। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে বা তাদের কি সুবিধা অসুবিধা, এই তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আপনার? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে এটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবর ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে সে ছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নম নাম আর কি ওর বাড়িতে ননিডি না ভাই চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছি। পুলিশ টুলিশ কি চন্দন নম কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
চন্দন যে হ্যাঁ তুমি কি সবসময় নিতে না আজকে নিছো শুধু মাঝে মধ্যে নাও কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে বাড়ির লোকই দেয় মানে তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি না তাই নিজেই দেয় নিজেই দেয় ও তুমি কি আগেও নিছো জিনিসটিকে খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে কত করে একটা জিনিস 70 টাকা করে একটা জিনিস নামটা কি তা কইছো জানি চন্দন জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে আমি 2-3 মাস ধরে আইতাছি 2-3 মাস ধরে নিতেছো এর আগে থেকে ব্যস্ত আছে তার না এই সময় ব্যস্ত আছে এটা কইতে পারি না এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বাইতে নিতেছো অন্য করবে তিন না তো না আচ্ছা ঠিক আছে বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত না জিনিসটা কই জিনিসটা জানি দেই না জিনিসটা দাও আচ্ছা তোমার বাড়িটা কোন না বাড়ি শর্মা লোকনাথের না এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে আমি চিনি না না বাইকটা তো বাড়িছে দেখছো তো ফ্লাডার মোবাইল দিয়ে ফেলাইছে হ্যাঁ আবারও বলবো আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো গোপন রাখা হবে আপনার পরিচয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035 এই নম্বরে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জল মগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, যেখানে জরুরি ডিজিজ বলে, এই যদি না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসার শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল ৩টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর ১ নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায় গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং ৪টি ব্যবহার করা জলের গ্লাস সহ ২ বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, যেটা তো বাইরে করে বাতি, যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও 25 বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলোর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে টেকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়ে বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগে আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া বিষয় আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগাচ্ছিল। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা হলো বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, এই তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে ডাইরেকশন। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আপনার? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কাঠবাড়ি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়নি? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরব। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখব। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নমো নাম আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই। চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেচতা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
চন্দন যে হ্যাঁ তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লোকই দেয়, মানে তাই কেডা দেয়, মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি, না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো? জিনিসটি কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি, মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো। এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না, মানে 2-3 মাস ধরে তুমি তারা বাইতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নমজে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? লোকনাথের এনো না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো, ফ্লাটা মোবাইল দিয়ে ফেলাইছে। আরো বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হচ্ছে, জরুরি ডিজিজ বলে, এই যাতে না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়ে সিপাহীজলা সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে, এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে শরীরে যেতে পারে বা অ্যানিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, যেটা তো বাইরে বাতি, যেটা তো বাইর করার বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পশ্চিম সাইড, বাজারও পশ্চিম সাইড, ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। যে মারা গেছে তার নাম কি? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে, আলু মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বলল যে এতে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়া না আমি বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিটা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা হলো বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, এই তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আপনার বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউ স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে, এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়নি? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে সে ছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে। সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নাম কেন আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নুনিডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতাম, খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নাম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কদিন হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নামের কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নামের ভিতরে আপনার আসেনি মনে করো? আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নামের বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নামই করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
চন্দন যে হ্যাঁ তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো? জিনিসটিকে খাওয়ানোর লিগে নিতেছো না বেসনের লিগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিল জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বৃত্তি নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত না? জিনিসটা কই জিনিসটা জানি দেই না জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো ফ্লাটা মোবাইল দিয়ে ফলাইছে। হ্যাঁ আরো বলবো আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ ক্যাম্পের প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষের আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসার শুরু করে যারা ইনভলভ হয়েছে সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা তো কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে নিয়ে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বলা, যেটা তো বাইরে বাতি, যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গাটা ইয়া দেখলাম দুইটা, তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, তাকে হয়তো মারিয়ে কেন ঝুলে রাখছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বিষ্ণু বাজারও 25 বিষ্ণু বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলুর মেশিনটা এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বলল যে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়া না বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগে আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা রাখা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিটা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগলো। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, এই তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আপনার? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে, এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কাঠবাড়ি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পিছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন? একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন, সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 বার ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথায়, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারণ নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই কইতে নমো নাম আর কি ওর বাড়িতে ননিডি না ভাই। চন্দন নম ইউডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম্বর কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর ভিতরে আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
চন্দন যে হ্যাঁ তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লোকই দেয়, মানে তাই কেডা দেয়, মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি, না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো? জিনিসটি কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিল জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেছে মনে করো জিনিসটি, মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো। এর আগে থেকে ব্যস্ত আছে তার না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না, মানে 2-3 মাস ধরে তুমি তারা বাইতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের এনো না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো ফ্লাটা মল দিয়ে ফলাইছে। হ্যাঁ আবারও বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছেন, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে শরীরে নিয়ে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, যেটা তো বাইরে বাতি, যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কোনো ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখন দেওয়া এখান থেকে বেশি দূর নাই না, বেশি বাজারও পশ্চিম সাইড, বাজারও পশ্চিম সাইড, ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। যে মারা গেছে তার নাম কি? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হে তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে, আলুর মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে হইল গিয়ে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়া না আমি আনবো। বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কিতা লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা। তার খোলা একটা আছে, এখানে হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করি এখানে লাগছে। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর যাই। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়া, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি এসসি
এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো নাম্বার আছে আর কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আপনার? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মনে 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে, এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কাঠবাড়ি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব
ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসাভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি। মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল?
সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথায়, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে, সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না? আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারেন? নামটা জানি না, ওই
মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা। পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে সে ছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তোবা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নম নাম আর কি ওর বাড়িতে ননিডি না ভাই চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতা নিতেছ? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কদিন হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাস আমি খাইছি। পুলিশ টুলিশ কি চন্দন নম্বরে কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি মনে করো? আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করে নি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা। 1000 টাকা রাখছে এডি না?
আচ্ছা তুমি কার বাড়িতে আনছো এটি যে নেশার জিনিসটি? চন্দন যে এবারটা আনছি। হ্যাঁ তুমি কি সবসময় নিতে না আজকে নিছো শুধু? আমি মাঝে মধ্যে আই। মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? তারা বাড়ির লোক হইলে বাড়ির লোকই দেয়, মানে তাই কেডা দেয়, মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি, না তাই নিজেই দেয়? তাই নিজেই দেয়। নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো মাঝে মধ্যে আইয়া নিছি। জিনিসটিকে খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? আমি খাওয়ানোর লেগে নি। কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছো জানি? চন্দন। চন্দন। চন্দন টাইটেল দেন না। জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি, মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না, মানে 2-3 মাস ধরে তুমি তারা বৃত্তি নিতেছো, অন্য করবে তিন না তো না? না। আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত্য না? জিনিসটা কই জিনিসটা? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো ফ্লাওয়ার মল দিয়ে ফেলাইছে। হ্যাঁ। আবারও বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনো খানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নম্বরে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি
আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জল মগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের মগ্ন, জলের অবস্থাতে আমরা জল কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সুরাহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যদি না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে বা এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল ৩টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর ১ নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল ৭টা ১৫ নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং ৪টি ব্যবহার করা জলের গ্লাস সহ ২ বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, যেটা তো বাইরে করে বাতি, যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বিষ্ণু বাজারও 25 বিষ্ণু বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলুর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে এতে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়ে বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগে আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা রাখা আছে, এখানেও সে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিনা ঝগড়া বিষয় আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগলো। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, এই তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আপনার? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে, এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 বার ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথায়, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছে? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়নি? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারণ নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরব। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখব। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নমো নাম আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই। চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেচতা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
চন্দন যে হ্যাঁ তুমি তো সবসময় নিতা না আজকে নিছো শুধু মাঝে মধ্যে নাও কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে বাড়ির লোকই দেয় মানে তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি না তাই নিজেই দেয় নিজেই দেয় ও তুমি কি আগেও নিছো জিনিসটি কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে কত করে একটা জিনিস 70 টাকা করে একটা জিনিস নামটা কি তা কইছিলা জানি চন্দন জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে আমি 2-3 মাস ধরে আইতাছি 2-3 মাস ধরে নিতেছো এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে এটা কইতে পারি না এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বেচতে নিতেছো অন্য করবে তিন না তো না আচ্ছা ঠিক আছে বাড়িটা ওই চন্দন নমজে কইছো তাই নিত না জিনিসটা কই জিনিসটা জানি দেই না জিনিসটা দাও আচ্ছা তোমার বাড়িটা কোন না বাড়ি শর্মা লোকনাথের না এখন যে বাইকটা বাড়ি গেছে এটা চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে আমি চিনি না না বাইকটা তো বাড়িছে দেখছো তো ফ্লাটা মোবাইল দিয়ে ফেলাইছে হ্যাঁ আবারও বলবো আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো গোপন রাখা হবে আপনার পরিচয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035 এই নম্বরে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় নমস্কার নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয় রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে বাচ্চারা স্কুলে যেতে পারে না রোগী নিয়ে বের হতে অসুবিধা হয় নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক এখানকার মানে আমার বাড়ি আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হচ্ছে, জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায়, তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছেন, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে শরীরে নিয়ে যেতে পারে বা অ্যানিমেল থেকে, এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বলা, যেটা তো বাইরে বাতি, যেটা তো বাইর করার বাতি যা কিরকম মারা গেছে বলছেন? জীবন মারা গেছে। আজকে সকালে আমরা খবর হয়েছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতে পারে তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পশ্চিম সাইড, বাজারও পশ্চিম সাইড, ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। যে মারা গেছে তার নাম কি? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বরগল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল? হে তো সকালে আমি দেখছি হে বাইর গেছে, আলু মেশিন রাত চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিও না, আমি আনবো। বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কিতা লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা একটা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিতা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগলো। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, এই তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়নি? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে সে ছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তোবা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তার অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটি, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে। সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নাম কেন আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নুনিডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতাম, খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নাম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নামের কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নামের বাড়িতে আপনারা আসেনি? মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নামের বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নামই করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
চন্দন যে হ্যাঁ তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লুকুই দেয় মানে তাই কেডা দেয় মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো? জিনিসটিকে খাওয়ানোর লিগে নিতেছো না বেসনের লিগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি মানে তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো? এর আগের থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না মানে 2-3 মাস ধরে তুমি তারা বৃত্তি নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত না? জিনিসটা কই জিনিসটা জানি দেই না জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো ফ্লাটা ময়েল দিয়ে ফলাইছে। হ্যাঁ আরো বলবো আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নম্বরে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে। আমরা জলমগ্ন, ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সোহা নাই। দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষের আছে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসাররা শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে নিয়ে যেতে পারে বা এনিমেল থেকে এই টার্গেট। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বলা, যেটা তো বাইরে করে যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কি মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কোনো ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়ে কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পশ্চিম ওয়াটার সাপ্লাই পশ্চিম। যে মারা গেছে তার নাম কি তো? তার নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইক গেছে, আলুর মেশিনটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বলল যে টাকা টুকা লইয়া আইছে বাড়ি কেন, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়া না বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা রাখা আছে এখানে হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিটা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে লাগছে। আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মারা মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা হলো বিষ্ণুপুর সাবাগা। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি এসসি
এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা তাদের এই ভিজিটে তো নাম্বার আছে আর কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে, এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কাঠবাড়ি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব
ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল?
সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করতো। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথায়, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি
ছিল আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা। পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তা অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটি, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নাম নাম আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই। চন্দন নুনিডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেচতা? খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নাম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছি। পুলিশ টুলিশ কি চন্দন নামের কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নামের ভিতরে আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নামের বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। শুধু চন্দন নামই করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি কি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা। 1000 টাকা রাখছে এডি না?
আচ্ছা তুমি কার বাড়িতে আনছো এটি যে নেশার জিনিসটি? চন্দন যে এবারটা হ্যাঁ তুমি কি সবসময় নিতে না আজকে নিছো শুধু? আমি মাঝে মধ্যে আই মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? তারা বাড়ির লোক হইলে বাড়ির লোকই দেয়, মানে তাই কেডা দেয়, মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি, না তাই নিজেই দেয়? তাই নিজেই দেয়। নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো মাঝে মধ্যে আইয়া নিছি। জিনিসটিকে খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? আমি খাওয়ানোর লেগে নি। কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। চন্দন। চন্দন টাইটেল দেন জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি, মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো। এর আগে থেকে ব্যস্ত আছে তারা, না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না, মানে 2-3 মাস ধরে তুমি তারা বাড়িতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মার লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটা সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে। আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো, ফ্লাডার মল দিয়ে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ। আরো বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনো খানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নম্বরে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি
আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, সেখানে জরুরি ডিজিজ বলে, এই যাতে না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়েছে সিপাহীজলা, সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে শরীরে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বড়গোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল ৩টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর ১ নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7টা 15 মিনিট নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বলা, যেটা তো বাইরে করে, যেটা তো বাইর করার বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রসিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় আরও 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও 25 বাজারও 25 ওয়াটার সাপ্লাই 25। যে মারা গেছে তার নাম কি তার? এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে, আলুর মেশিন রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো গিয়ে এতে টাকা টুকা লইয়া আইছে বাড়ির ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে হালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়ে বুঝি শ্বশুর বাড়িতে হালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, তার খোলা রাখা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে তারা কিটা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে কেন লাগছে? আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটে যে এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে বা তাদের কি সুবিধা অসুবিধা এই তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আপনার? আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসর, এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মানে 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবর ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এই ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকে ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তোবা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যেই হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15th বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2 তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4 তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথায়, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করতো। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয় না? আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাঁদছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারণ নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তা অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটি, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরব। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখব। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে, সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নমো নাম এন্ডা আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নম ইডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না বেস্তা? খাইতাম। খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব, আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নম কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি, মনে করো আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করেনি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
চন্দন যে হ্যাঁ তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? বাড়ির লোকই দেয়, মানে তাই কেডা দেয়, মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি, না তাই নিজেই দেয়? নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো? জিনিসটি কি খাওয়ানোর লেগে নিতেছো না বেসনের লেগে? কত করে একটা জিনিস? 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিলা জানি? চন্দন। জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি, মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো। এর আগে থেকে ব্যস্ত আছে তারা না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না, মানে 2-3 মাস ধরে তুমি তারা বাইতে নিতেছো, অন্য করবে তিন না তো না? আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন নমজে কইছো তাই নিত না? জিনিসটা কই? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে চিনুনি তোমার সামনে বাইকটা বাড়ি গেছে? আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো, ফ্লোরা মোবাইল দিয়ে ফেলাইছে। হ্যাঁ আবারও বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়া, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সহায় নাই দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িটাই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ ক্যাম্পের প্রত্যেক বছরই করে। ওর উদ্দেশ্য হচ্ছে কতগুলো রোগ আছে যে রোগগুলো এনিমেল থেকে মানুষ শরীরে আসে বা মানুষ থেকে এনিমেল শরীরে হচ্ছে, জরুরি ডিজিজ বলে, এই যাতে না যায় না ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছেন, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসারদের শুরু করে যারা ইনভলভ হয়ে সিপাহীজলা সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে, এটা কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের, জরুরি যে রোগগুলো মানুষ থেকে শরীরে যেতে পারে বা অ্যানিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি কড়ই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বালা, এটা তো বাইরে বাতি, যেটা তো বাইর করার বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কেন ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগি আমার মনে হইতেছে না, এটা সে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ এখানে স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে। কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পশ্চিম সাইড, বাজারও পশ্চিম সাইড, ওয়াটার সাপ্লাই পশ্চিম সাইড। যে মারা গেছে তার নাম কি? তার এর নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হইল বরগল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে, আলু মেশিন এটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বললো যে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল না দিয়ে বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগে আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, খোলা রাখা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিটা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে বা তাদের কি সুবিধা অসুবিধা, তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আমরা অনেক জায়গাতে প্রায় মনে 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। এখানে সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মথা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টা আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে আনুমানিক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কারবারি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে আমরা এ ধরনের অপারেশন আগামী দিনেও করতে পারবো। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন এরকম পাচার কার্যকে রক্ষা করার জন্য। এখনকার মতো সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকী ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে
ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী, কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে, সেই মায়ের সাথে আমরা কথা বলবো। মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্রপত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না, আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজব্যান্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি আধ ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে। না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3-4 ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালে 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেশার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন।
হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজব্যান্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল এদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল, তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না আমি এদিকে গরু খুঁজতে এসেছি। দুবার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সব কিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছিল? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3 বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল। ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিপ্ট কপি আপনাদের দেয়নি? না, আমাকে কোনো রিসিপ্ট কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপর আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, আপনি একটু জানতে পারেন নামটা কি বা কিছু বলতে পারবেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা,
আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে নবম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলন্টিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তোবা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিপ্ট কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তা অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত জানাই আপনাদের সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। সেই নো টু ড্রাগস ত্রিপুরার দ্বিতীয় পর্বে আসে আমাদের হাতে তথ্য প্রমাণ সহ এক চাঞ্চল্যকর বিষয়। দেখুন কিভাবে যুব সমাজ নেশার করাল গ্রাসে ধীরে ধীরে চলে যাচ্ছে কিছু অসাধু লোকের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসা একটি তথ্য আমরা তুলে ধরবো। মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশামুক্ত ত্রিপুরা। চিত্র আপনারাই দেখে নিন কি অবস্থায় রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা। প্রতিজ্ঞা অনুযায়ী কে বা কাহারা পাঠিয়েছেন আমরা অবশ্যই গোপন রাখবো। ঘটনাটি এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখান থেকে 2-3 জনকে আটক করে এলাকাবাসীরা সন্দেহভাজন ভাবে। সে কারণে পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুখ খুলতে চায়নি তারা। জোর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ওনারা ওই এলাকারই চন্দন নম নামক এক ব্যক্তির বাড়ি থেকে জিনিসগুলো নিয়েছে। ছোট ছোট কৌটার ছিল সেখানে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য চন্দন বাবু নাকি 1000 টাকা বিনিময়ে সেই ছোট ছোট কৌটাগুলি সেই 3 যুবকের কাছে বিক্রি করে। দেখে নিন কি বলছে সেই আটককৃত 3 যুবক। তোমরা যে জিনিসটি আনছো, জিনিসটি কার বাড়িতে আনছো? চন্দন কি টাইটেল কিতা? টাইটেল তো ভাই উনকে দেন নাম আমরা আর কি ওর বাড়িতে নুনিডি না ভাই চন্দন নুনিডি বেছে না? তুমি কি খাইতা নিতেছিলে না? বেচতা খাইতা নিতেছো? আচ্ছা, চন্দন নাম যে বেছে কতদিন বেছে? বেছে জানিব বেছে কতদিন হয়ে যাব আমার 2-3 মাস। আমি এমন 2-3 মাসের ভিতরে এদিকে শিখছি, 1-2 মাসের পর আমি খাইছেন। পুলিশ টুলিশ কি চন্দন নামের কিছু করে না? আমি তো বাইরে জানি না। চন্দন নম্বর আপনার আসেনি মনে করো? আরো আসেনি? চন্দন বউ দিছিল আমারে। চন্দন নম্বর বউ এডি করে না? আর বাড়ি আর কেউ করে নি এডি? না, বাড়ি করে না, চন্দন করে। চন্দন নম্বর করে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে জিনিসটি আনছো, এই জিনিসটি মানে তোমরা কত টাকা রাখছে এডির? 1000 টাকা রাখছে এডি না? আচ্ছা, তুমি কার বাড়িতে আনছো এডি যে নেশার জিনিসটি?
আর চন্দন যে এবারটা থেকে আনছি। হ্যাঁ চন্দন তুমি কি সবসময় নিতা না আজকে নিছো শুধু? আমি মাঝে মধ্যে আই। মাঝে মধ্যে নাও। কেডা দেয় জিনিসটি তারা বাড়িতে? তারা বাড়ির লোক হইলে বাড়ির লোকই দেয়, মানে তাই কেডা দেয়, মানে ছেলে বউ বাচ্চা যাই কেডা দেয় জিনিসটি, না তাই নিজেই দেয়? তাই নিজেই দেয়। নিজেই দেয়। ও তুমি কি আগেও নিছো মাঝে মধ্যে আইয়া নিছি। জিনিসটিকে খাওয়ানোর লিগে নিতেছো না বেসনের লিগে? আমি খাওয়ানোর লেগে নি। কত করে একটা জিনিস? 70 70 টাকা করে একটা জিনিস। নামটা কি তা কইছিল জানি? চন্দন। চন্দন। চন্দন টাইটেল দেন নাম। জিনিসটি কতদিন ধরে বেচে মনে করো জিনিসটি, মানে তুমি তুমি জিনিসটি যে নিতেছো আজকে কতদিন ধরে মনে করো জিনিসটি নিতেছো আজকে? আমি 2-3 মাস ধরে আইতাছি। 2-3 মাস ধরে নিতেছো। এর আগে থেকে ব্যস্ত আছে তার না এই সময় ব্যস্ত আছে? এটা কইতে পারি না। এটা কইতে পারো না, মানে 2-3 মাস ধরে তুমি তারা বৃত্তি নিতেছো, অন্য করবে তিনি না তো না? না। আচ্ছা ঠিক আছে। বাড়িটা ওই চন্দন মজে কইছো তাই নিত না? জিনিসটা কই জিনিসটা? জিনিসটা জানি দেই না, জিনিসটা দাও না। আচ্ছা তোমার বাড়িটা কোন না? বাড়ি শর্মা লোকনাথের না। লোকনাথের না না? এখন যে বাইকটা বাড়ি গেছে এটারে সিনোনিম তোমার সামনে বাইকটা বাড়ি গেছে। আমি চিনি না। না বাইকটা তো বাড়িছে দেখছো তো, ফ্লাডার মোবাইল দিয়ে ফেলাইছে। হ্যাঁ। আবারও বলবো, আপনারা যদি কোথাও অলিগলিতে বা কোনো জায়গায় কোনোখানে এ ধরনের অসাধু কর্মসূচিতে বা কর্মসূচি করতে কাউকে দেখতে পান, তবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সম্পূর্ণ যে তথ্য রয়েছে সেই তথ্য তুলে ধরবো। গোপন রাখা হবে আপনার পরিচয়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আবারও বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে 9233408035। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় এই ধরনের ঘটনা হচ্ছে। আপনাদের কাছে যদি আপনাদের মোবাইলে তার কোনো ছবি থাকে তাও কিন্তু আপনারা আমাদের সামনে তুলে ধরতে পারেন। এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। কুমারঘাট পুরো এলাকার 5 নং ওয়ার্ডের সমস্যায় নাজেহাল ক্ষুব্ধ এলাকাবাসী। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় থাকলেও তার সুফল অনেক জায়গায় এখনো পৌঁছায়নি, এমনটাই অভিযোগ রয়েছে কুমারঘাট পুর পরিষদ এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দাদের। পুরো এলাকার এই ওয়ার্ডের অন্তর্গত একটি পাড়ায় প্রায় 25টি পরিবার দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির সময় জল জমে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই সিং অর্থাৎ দেব সিং দেববর্মা সংবাদ মাধ্যমে জানান যে আমাদের ওয়ার্ডে আমার বাড়ির আশেপাশে প্রায় 25টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যার কারণে আমাদের প্রতিদিনই অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাঘাটে হাঁটু সমান জল জমে থাকে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, রোগী নিয়ে বের হতে অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যাঘাত ঘটছে। এবারে তিনি আরো জানান যে বর্ষার আগে এই সমস্যার কথা লিখিতভাবে কুমারঘাট পুর পরিষদকে জানানো হয়েছিল। এমনকি ব্যক্তিগতভাবে তিনি পুর পরিষদের চেয়ারপারসনের সঙ্গেও যোগাযোগ করেন। চেয়ারপারসন আশ্বাস দিয়েছিলেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললাম। দিনের পর দিন জলমগ্ন রাস্তায় আমাদের চলাচল করতে হচ্ছে। বৃষ্টির জল রাস্তা ভরিয়ে দেয় এবং আর বলাই চলে যে সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলস্রোত পাড়ার মধ্যে ঢুকে পড়ে। আমরা চাই এই সমস্যার দিকে যেন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এবারে এই জল নিকাশি সমস্যার কারণে যেমন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। জমে থাকা জলে মশার বংশবিস্তার হচ্ছে এবং ডেঙ্গু ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কুমারঘাট পুর পরিষদের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা সংবাদ মাধ্যমের বিষয়টি উঠে আসার পর এবার হয়তো পুর পরিষদের দৃষ্টি আকর্ষণ হবে এবং জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রথমে আপনাদেরকে আমি কুমারঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ার 5 নম্বর ওয়ার্ডের নাগরিক। এখানকার মানে আমার বাড়ি। আর এই মানে বাধ্য হয়েছি আমি ওই আমার বাড়ি থেকে প্রথম বর্ষণ শুরু থেকেই বাড়ির
মানে চারিপাশে জল জমছে অনেকদিন ধরে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখানে 20-25 পরিবার এদিকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে অনেক পরিবার এই রাস্তা যাতায়াত করে, কিন্তু এখন ভীষণ অবস্থাতে আছে আমরা, জলমগ্ন। ডেইলি দৈনন্দিন জীবনে যে যাতায়াত, জল পাড়িয়ে যেতে হয়, বাচ্চা পোলাপান স্কুলে যেতে খুব কষ্ট হয়, তাদেরকে মানে জুতা মোজা পরে স্কুলে যেতে হয়, কিন্তু এই জলে কিভাবে তাদের মানে স্কুল মানে কষ্ট হয়। তারপর এখানে আমি এই জলমগ্ন হওয়ার আগেই আজকে থেকে বর্ষার সিজনে আগে আমি জানাচ্ছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মিউনিসিপ্যাল এরিয়ায়, এবং আমি চেয়ারপারসনের সাথেও কথা বলছি যে যাতে মানে এই জলগুলা যদি জমে তাইলে নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। উনি বলছেন ঠিক আছে আমি দেখব, কিন্তু আজকে কতদিন চলে গেল জলের অবস্থাতে আমরা কিভাবে কষ্টতে আছি, এখনো মানে কোনো সোহা নাই, দেখে আমি বাধ্য হয়েছি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 5 নং ওয়ার্ড কুমারঘাট মিউনিসিপ্যাল এরিয়া। আমার নাম দেবসিং দেববর্মা। এখানে আমাদের লোকেশন আছে রামেশ্বর শর্মা বাড়ি, এই প্রথম মানে 2 নম্বর বাড়িতেই আমার। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবার দুপুরে বিশালগড় সিপাহীজলা চিড়িয়াখানায় অনুষ্ঠিত হলো একটি বিশেষ স্বাস্থ্য শিবির। চিড়িয়াখানার প্রাঙ্গণে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করেন চিড়িয়াখানার বিভিন্ন বিভাগের কর্মীরা। চিড়িয়াখানার কর্মীরা প্রতিদিন নানা ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই দিকটি বিবেচনায় রেখে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা চিড়িয়াখানার বন দপ্তরের কর্মী প্রান্তোষ দাস, সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ সহ একদল অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী। এই শিবিরে কর্মীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। কর্মীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও আগ্রহ। অনুষ্ঠানের শেষে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন স্বাস্থ্য শিবির নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানার কর্মীদের সুস্থতা ও কর্মদক্ষতা বা কর্মক্ষমতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একটি স্বাস্থ্য শিবির নয়, বরং একটি দায়িত্ববান ও মানসিক প্রশাসনের প্রতিফলন। এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেক বছর নয়, এবছরও সিপাহীজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপনাকে হেলথ সেমিনার প্রত্যেক বছরই করে। যে ওর উদ্দেশ্য যে কতগুলো রোগ আছে, যে রোগগুলো এনিমেল থেকে মানুষের আছে বা মানুষ থেকে এনিমেল শরীরে হয়, যেখানে জরুরি ডিজিজ বলে, এই যদি না যায় দাঁত ছড়ায় তাদের প্রতিরোধ করার জন্য এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে এই স্বাস্থ্য শিবিরে কিরকম মানে লোকজন কিরকম দেখছে, সারাটা কি হচ্ছে? আমাদের টার্গেট হয়েছে সিপাহীজলা কর্তৃপক্ষ যত সংখ্যক শ্রমিক আছে, শ্রমিক বা অফিসার শুরু করে যারা ইনভলভ হয়েছে সবাই আজকে অ্যাটেন্ড করবে ক্যাম্পে। এটা তো কম্পালসারি। আমাদের এখানে এই পর্যন্ত রেকর্ড হয়েছে 90 জন। বেসিক্যালি কোন কোন বিষয়টার উপরে নজর দিচ্ছেন আপনারা? আমরা যে কোনো জরুরি ডিজিজ, যেগুলো জরুরি ডিজিজ মেইন টার্গেট থাকে আমাদের। জরুরি যে রোগগুলো মানুষ থেকে সাথে যেতে পারে বা এনিমেল থেকে এই রোগগুলো টার্গেট করা হয়। উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা কুর্তি বিধানসভার সরলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মহেশপুর চা বাগানের BM 4 নং সেকশনে ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আজ সকাল আনুমানিক 7:30টা নাগাদ বিষ্ণুপুর হাই স্কুলে নিজেদের সন্তানদের নিয়ে মহেশপুর চা বাগান BM 4 নং সেকশনের ভেতর দিয়ে যাওয়ার পথে করণ হাজাম ও নিখিল শুক্লবৈদ্য নামে 2 ব্যক্তি প্রথমে চা বাগানের ভেতরে থাকা একটি করই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখে কদমতলা থানার পুলিশকে বিষয়টি অবগত করে। মৃত যুবকের নাম সুমন নাথ, পিতা নান্টু নাথ, বাড়ি বরগোল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন সহ কদমতলা থানার পুলিশ। তাছাড়াও
আত্মীয় হওয়ার সুবাদে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ মহেশপুর চা বাগানের ম্যানেজার। এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সুমন নাথকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সাক্ষাৎকারে ঘটনাস্থলে উপস্থিত মৃত যুবকের কাকা সুকান্ত নাথ জানান, গতকাল বিকেল 3টা নাগাদ নিজ বাড়ি বরগোল থেকে সুমন শ্বশুর বাড়ি বিষ্ণুপুর 1 নং ওয়ার্ড এলাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজ পিতাকে বলে আসে ফাইন্যান্সের কিস্তি দেওয়ার জন্য সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার সে বাড়ি ফিরবে। তারপর আর বাড়ি ফিরে আসা হয়নি। আজ সকাল 7:15 নাগাদ সুমনের স্ত্রী দীপালি নাথ সুমনের নিজ বাড়িতে ফোন করে জানায়, গতকাল সুমন শ্বশুর বাড়িতে আসেনি। তার কিছুক্ষণ পর ওনারা জানতে পারেন সুমনের ঝুলন্ত দেহ চা বাগানের একটি গাছে ঝুলছে। তাই তড়িঘড়ি সকলেই এই ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে দেখতে পান ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে পড়ে রয়েছে একটি মদের বোতল এবং 4টি ব্যবহার করা জলের গ্লাস সহ 2 বান্ডিল দড়ি সহ অন্যান্য সামগ্রী। তা দেখে তাদের সন্দেহ বেড়ে যায়, কারণ যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুমনের দেহ। যে মারা গেছে এ কিতা লাগে আপনার? আমার বাতি জ্বলা, যেটা তো বাইরে করে যেটা তো বাইর করে বাতি যা কিরকম মারা গেছে বলছেন? কিমন মারা গেছে আজকে সকালে আমরা খবর পাইছি যে কোনো ফাঁস লাগি মারা গেছে। জায়গা তাইয়া দেখলাম যে এটা তো মানে কন্ডিশনে মারা গেছে, যেমন ফাঁস লাগিয়ে আমার মনে হইতেছে না তাকে হয়তো মারিয়াই কেন বলে আছে। কিতার লাগে মনে হয়েছে আপনার এটা ফাঁস লাগিয়ে, মানে ফাঁস লাগছে না হে তারা ঝুলানি হয়েছে? কারণ কেন স্পটে পাওয়া গেছে মদের গ্লাস এবং আরও কিছু রশিও পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে কেন নিয়ে রাখা হয়েছে হয়তো, এটা আমার মনে হইতেছে। রশি বলতে তো অন্য রশিও থাকতে পারে। এই যে গোলাতে যে রশি লাগছে সেম রশি কেন পাওয়া গেছে? কয় বান্ডিল পাওয়া গেছে? মনে হয় 2 বান্ডিল পাওয়া গেছে। তার শ্বশুরবাড়ি কোন জায়গাতে? তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর এখান থেকে বেশি দূর নাই? না, বেশি বাজারও পচিয়েছে, বাজারও পচিয়েছে, ওয়াটার সাপ্লাই পচিয়েছে। যে মারা গেছে তার নাম কি? তার নাম হইল গিয়া সুমন নাথ। বাড়ি কোন জায়গা তার? তার বাড়ি হলো বরগোল। কালকে কি তার শ্বশুর বাড়িতে আইছিল নাকি? হ্যাঁ, তো সকালে আমি দেখছি হে বাইরে গেছে, আলুর মেশিনটা রাতদিন চালাইছে। বিকালে তার বাবাই আজকে সকালে বলল যে টাকা টুকা লইয়া আইছে বাড়ি ঠিকানো, মানে শ্বশুর বাড়িতে আইছে টাকা লই আইছে। কালকে হে তেল লইয়া লগে তেল লইয়া সকালে তুমি আর তেল আনা দিয়া না আমি বুঝি শ্বশুর বাড়িতে কালকে আইছে টাকা লইয়া কি তার লাগি আইছে? এইখানে তো থাকেও। আচ্ছা, খোলা রাখা আছে, এখানেও হে দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। এরপরে এখানে তারা কিনা ঝগড়া হয়েছে। আপনার মনে হয় যে আপনার বাতিজারে পরিকল্পিতভাবে ফোন করে এখানে আপনার নাম কিটা? আমার নাম সুকান্ত। আপনার বাড়ি? আমার বাড়ি বলবো। আর যে জায়গাতে মানে পাওয়া গেছে এই জায়গাটা কোনটা? এটা এটা হলো বিষ্ণুপুর চা বাগান। বিষ্ণুপুর না মহেশপুর? এটা মহেশপুর, আমরা বিষ্ণুপুর যাই। উত্তর জেলার বিভিন্ন মহকুমা এলাকায় অবস্থিত এসসি এসটি ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে আসেন বিধায়কের এক প্রতিনিধি দল। উত্তর জেলা সফরে এসে প্রথমে তারা চলে যান ধর্মনগরের সার্কিট হাউসে। সেখান থেকে প্রথমে কদমতলা এসসি এসটি শুধু ছাত্রদের থাকার জন্য হোস্টেল পরিদর্শনে ছুটে আসেন ওনারা। বিধায়ক প্রমোদ রিয়াং পরিদর্শনে আসেন এবং নেতৃত্বে 7 জন বিধায়ক ও বিধায়িকার এক প্রতিনিধি দল কদমতলা এসসি এসটি বয়েজ হোস্টেলে পরিদর্শনে আসেন। এই প্রতিনিধি দলে ছিলেন চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফরু মগ। তাছাড়াও ওনাদের সাথে ছিলেন পরিদর্শনকালে মহকুমা শাসক সজল দেবনাথ, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারি, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মগ, কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ। অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে, এসটি কমিটি, যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের এসটি বয়েজ হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কি সুবিধা অসুবিধা, তাদের এই ভিজিটে তো আমরা আর
কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং করে আবার এটাকে রেকটিফাই করে ডাইরেকশন। স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে? আমরা অনেক জায়গাতে প্রায় 18টা জায়গাতে আছে বা জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যাবো দামছড়া থেকে কাঞ্চনপুরে যেত এসটি বয়েজ গার্লস হোস্টেল, এরপরে জাম্পুই হিল, ওইখানে 2টা না 3টা হোস্টেল আছে, এরপর আবার কাঞ্চনপুর, এরপরে আমরা কৈলাসহর। এভাবে আমরা টোটাল 18 থেকে 19টা স্পট আছে যেটা গিয়ে আমরা পরিদর্শন। স্যার কতজনের প্রতিনিধি দল এসেছেন স্যার? হ্যাঁ, কতজনের প্রতিনিধি দল বিধায়কের? আমরা আছি তো 12-13 জন আছে, কিন্তু আর সবাই এলো না, আমরা মনে হয় 7-8 জন আছে। সিপিএম থেকেও আছে, আমরা বিজেপি থেকে এবং মঠা থেকে সব পার্টি থেকে। থ্যাংক ইউ স্যার। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বন দফতর এবং ধর্মনগর থানার যৌথ অভিযানে বড় সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি ধর্মনগরের পানিসাগর রোড সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় চালানো একটি অভিযানে একটি সন্দেহভাজন AS01AD7188 নম্বরের ওয়াগনার গাড়ি আটক করা হয়, যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে পাচারকৃত সেগুন কাঠ। এই পাচারকৃত সেগুন কাঠ পানিসাগরের দিক হয়ে ধর্মনগরে আসার কথা ছিল বলে জানা যায়। ধর্মনগর ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, গাড়িটিতে প্রায় 35 ফুট দৈর্ঘ্যের সেগুন কাঠ বোঝাই ছিল, যার কালোবাজারি মূল্য আনুমানিক 40,000 টাকার কাছাকাছি। বন দফতর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং কাঠগুলি জব্দ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ পুলিশ ও বন দফতরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। উল্লেখযোগ্য যে বিগত কয়েক সপ্তাহ ধরে বন দফতর এই পাচার চক্রের উপর নজরদারি চালিয়ে আসছিল এবং এই অভিযান সেই পরিকল্পনারই সফল বাস্তবায়ন। অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয়া দেবনাথ এবং ধর্মনগর থানার ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা। আগে আমরা গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর ফরেস্ট রেঞ্জের স্টাফ এবং এফপিউজি স্টাফ, তার সাথে ধর্মনগর থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় আমরা একটা ওয়াগনার গাড়ি সিজ করি, যেটার মধ্যে অনেক 35 ফুট টিম্বার আছে। এটা সেগুনের টিম্বার। তো আমরা গাড়িটাকে আটক করি, আটক করার পর এখন আমরা গাড়িটাকে সিজ করেছি। স্যার কাউকে আটক করতে পেরেছেন কি? না, গাড়ির ড্রাইভার যখন আমরা গাড়িটাকে থামাই তখন গাড়ি ড্রাইভার নেমে পালিয়ে যায়। স্যার দেখা যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি এখানে আমরা প্রায়শই আমরা পেট্রোলিং অ্যাক্টিভিটি করি এবং অবৈধ চোরা কাঠবাড়ি যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে এই কাঠগুলি নিয়ে আসে। তো আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে একটা আপিল রাখবো যে যখনই কোনো এ ধরনের কোনো কাঠ পাচারের খবর আপনাদের কাছে থাকবে, আপনারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন, জানাবেন আমাদেরকে, তাহলে